আমাদের স্টুডিও কোলাহল স্টুডিও, এখানে আমরা শুট করি আর যাকে আপনারা সবসময় ক্যামেরার সামনে দেখেন তানভীর তারেক ভাইয়া। আমরা তো সবসময় আসলে মানে স্টুডিওতে শুট করতেছি আজকে প্রায় 3 বছর, যে আজকে স্টুডিও থেকে আমরা বের হবো। স্টুডিও রেডি না, না স্টুডিও রেডি না, এটা হচ্ছে স্টুডিওর খুবই একটা ম্যাচ অবস্থা, এটা ঠিক করতে অনেক সময় লাগবে। আর হচ্ছে আমরা একটু আজকে বাইরে একটু বৃষ্টি হয়ে যায়। আমরাও অনেকদিন ধরে ট্রাই করছি কোলাহলের প্রথম আমরা আউটডোর কোনো ইন্টারভিউ সেশনে যাচ্ছি কোলাহল টিম নিয়ে। দেখা যাক, স্টুডিওতে অনেকদিন হয়েছে, কোথায় যাব রিভিল হয়ে যায় আমাদের থাম্বনেলের কারণে। ওকে ওকে চল তো গ্রেট। প্রিয় দর্শক, আমি তানভীর তারেক। দেখতে পাচ্ছেন সেটের বাইরে কোলাহল টকিজ থেকে আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে আমরা ডিরেক্টরদের হাউস ট্যুর, তারা কিভাবে বসে ভাবে বা কোন জায়গায় থাকেন নির্মাতা। আমরা বলি যে হিট মেশিন কাজল আরিফিন অমির সাথে আমাদের আড্ডা। আমার নাম তানভীর তারেক। বুম ফিল্মস আসলাম, অনেকদিন ইচ্ছা ছিল যে বুম ফিল্মসটা কেমন, কোথায় অমি বসে আড্ডা দেয় একটু দেখতে। থ্যাঙ্কস ফর কামিং। থ্যাঙ্কস ফর ইনভাইট মি। আমরা যখন আসছিলাম অফেয়ার আসলে আলোচনা করছিলাম যে কি নিয়ে থাকে না, যে অমির সাথে কি নিয়ে বসবো। তো বসার আগে আমি কিছু গুগল করছিলাম, গুগল করার পর দেখলাম যে 8-10টা ফিল্ম, যদি নিউজগুলো গুছিয়ে ফেলি, 8-10টা ফিল্ম নিয়ে আসছে, সাকিবের সাথে বৈঠক করছে। মানে আসলে হচ্ছেটা কি? আসলে আমি এখনো প্রিপারেশন পর্যায়ে আছি। অ্যানাউন্সমেন্ট দেওয়ার মতো কোনো জায়গায় এখনো যাইনি, সেজন্য কোনো অ্যানাউন্সমেন্ট দেইনি। আচ্ছা, তবে আমি সিনেমা নিয়ে ভাবছি, সিনেমার প্রিপারেশন নিচ্ছি, গল্প নিয়ে কাজ করছি। আমার কাছে সবসময় বরাবরের মতোই গল্পটা আসলে আমার কাছে মেইন প্রায়োরিটি। সো আমার গল্পটা ঠিকঠাক মতো গুছিয়ে ফেলার পর আমি আসলে চিন্তা করবো যে আমার এই গল্পের সাথে ফিট ইন কে। ওকে। সো কাস্টিং মাথায় রেখে তো আসলে গল্প ডেভেলপ করা যায় না। আমি আসলে গল্পটা আগে ডেভেলপ করছি, তারপর প্ল্যান করব। আমি তো কোথাও কোনো স্টেটমেন্ট দেইনি। না, ভিডিও স্টেটমেন্ট পাইনি, কিন্তু লেখা আছে অমি বললেন, সাকিব খান বললেন, অমি। আমি কোথাও মানে লিখিও নাই। যাক, ছবি নিয়ে আমি একটু আরো পরে আসবো, তার আগে একটু বুম ফিল্মসে যেতে আসছি। জি, কোন স্বপ্ন নিয়ে বুম ফিল্মসে বুম নামটা কেন দেয়া, একটু শুনতে চাই, ইচ্ছা করছে। আসলে স্বপ্ন তো যেহেতু ডিরেক্টর হব ভেবেছিলাম, তখনই মনে হয় যে আমার নিজের একটা প্রোডাকশন হাউস থাকবে, আমার একটা টিম থাকবে, বা আমার টিম নিয়ে আমি কাজ করব, ক্রিয়েটিভলি অনেক কিছু ভাববো, সিনেমা বানাবো। আর বুম নামটা আমার বস ইফতেখার আহমেদ ফামি ভাই, উনি এই বুম নামটা দিয়েছেন। আচ্ছা আচ্ছা, ফামি ভাই একটা নাম দিয়েছেন। কতদিন হলো এটা? এটা আমার অফিসটা 2016 সাল থেকে নেয়া, আচ্ছা, বাট বুমটা ক্রিয়েট করি আমি 2015 সালে। আচ্ছা, 2015 সাল থেকে চলতেছে এবং এটাই আমার একমাত্র অফিস। সো আর কোনো শাখা নাই? আর কোনো শাখা নাই, একদম ছোট পরিসরে আমরা 2016 সালে এই অফিসটা নিয়েছিলাম। এত বেশি ইমোশন এই অফিসটার সাথে এখন ছাড়তে পারছি না, বাট হয়তো বা ফাইনালি ছেড়ে দিতে। আমরা কথা বলছি লালমাটি এলাকায়, রাইট? হ্যাঁ, লালমাটি। তো আমি গলিতে এদিকেই আসার সময় বলছিলাম যে অমির বাসা কোথায়, তো পাশের গলি থেকেও বুঝাই দিচ্ছিল। আচ্ছা, মানে এখানে খুব পপুলার, লালমাটির স্থানীয় বলে না, এখানকার মানুষের মন জয় করে ভালো হয়েছে। দুইটাই, যেহেতু আমার নিজের এলাকাই এখানে, ধানমন্ডি শঙ্কর জাফরাবাদে আমার বাসা, আমি এখানকার স্থানীয় ছেলে। প্লাস এই লালমাটিয়াতে আমাদের আসলে ছোটোবেলা থেকেই বেড়ে ওঠা, এবং এখানে আমরা শুটিং করছি মানে অনেক দিন যাবত, প্রায় 7-8 বছর যাবত। দেখা গেছে আমার বিভিন্ন কন্টেন্টে লালমাটিয়ায় হয়তো বা 1-2 দিন শুটিং হয়। সো এখানকার মানুষজন জানে যে এই বিল্ডিংয়ে বা এই পাশে শুটিং হয়। এবং আমাদের এই অফিসের রোডে মিম লন্ড্রি আছে, যে লন্ড্রিটা খুব ফেমাস বিকজ অফ এই লন্ড্রির সামনে আমরা ব্যাচেলার পয়েন্টের আর্টিস্টদেরকে নিয়ে বেশ কয়েকটা সিকোয়েন্স করেছিলাম। এবং এই গলিটাতে ঢাকার বাইরে থেকে এবং ঢাকার ভেতর থেকেও বিভিন্ন সময় বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা আসে, এসে খুঁজে বের করে আমাদের অফিস এবং আমার সাথে দেখা করে, ছবি তুলে যায়। কোনো স্বপ্ন থেকে নিশ্চয়ই একটু যদি জায়গা দাও আমি একটু কোন নাটকে বা এক একজন এক এক উদ্দেশ্য নিয়ে আসে। আমি একদিন অফিসে বসা, হঠাৎ করে আমার স্টাফ একজন এসে বলতেছে যে অনেকগুলো লোক আসছে আপনার সাথে দেখা করতে। তা আমরা বলছি যে ভাইয়া ব্যস্ত, ওনারা শুনতেছে না, দেখা করবে। আমি একটু টেনশনে পড়ে গেছি, অনেকগুলো লোক কারা আসছে। তো আমি দরজা খুলে দেখি যে 8-9-এ পড়ে এরকম স্কুল ব্যাগ কাঁধে স্কুলের 20 জন পোলাপান। 20 জনের মতো, বা আরো বেশি হইতে পারে। পুরা মানে সিঁড়ি ভরে গেছে, একেবারে দোতলা পর্যন্ত সিঁড়ি সব এখানে। তো ওরা আসলে ব্যাচেলার পয়েন্ট দেখে, ওরা দেখছে যে ব্যাচেলার পয়েন্টে শুটিং হয় এখানে, ওরা আমার সাথে দেখা করতে আসছে।
কাবিলা কোথায় থাকে, হাবু কোথায় থাকে, এগুলো খুঁজতে আসছে। তারপর সবাই এসে আমার সাথে ছবি টবি তুলে যায় আর কি। এগুলাই প্রাপ্তি, আসলে বিশাল প্রাপ্তি। সো তার মানে যে কোনো সময় এখানে কমিশনার হিসেবে দাঁড় করাইলে মানে কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতা পাস হবে, সেটা বড় জায়গায় হয়তো ইলেকশন করবে, সেটা জানি না। আমি আসলে পলিটিক্সের মধ্যে ঢুকতে চাই না। জোকস অ্যাপার্ট, আমি একটু শুনতে চাচ্ছি যে এই ধরনের হাউস কখন কোন নিশ্চয়তা পেয়ে একটা মানুষ দেয়? ধরো যাক কেউ যদি বইয়ের ব্যবসায় ও দেখে যে বুঝে এটা ব্যবসাটা ভালো, ও তখন একটা দোকান দিয়ে বসে। কেউ যদি ভাবে যে আমার রেস্টুরেন্ট ব্যবসা, আমার স্কিল আছে, ও একটা রেস্টুরেন্টের খোঁজ করে, ছোট থেকে বড় হয়। তো এই যে প্রোডাকশন হাউস, এটার নিশ্চয়তা অনিশ্চয়তা দুইটার জায়গায় আছে। হ্যাঁ, তো কোন জায়গা থেকে কোন কনফিডেন্টে একটা তরুণ আসলে এইসব সৃজনশীল কাজে এরকম বাসা ভাড়া, এটা তো কস্ট রয়েছে, তাই না? সো শুরুর দিকের ওই সাহসগুলো কিভাবে যোগান দিত? আমি আসলে আমার প্রফেশনাল জায়গায় এসেছি একেবারেই ইমোশন থেকে। আচ্ছা, আমি আসলে যখন আমার প্রফেশনাল কাজ স্টার্ট করি তখন কখনো ভাবিনি যে আমি আসলে ডিরেকশন দিলে কত টাকা পাবো, সেটা দিয়ে আমি আসলে কিভাবে চলবো বা কিভাবে কি হবে। আমি MBA কমপ্লিট করার পর ডিরেকশন স্টার্ট করি এবং আমি আসলে পুরোপুরি ইমোশনাল হয়েই অফিস দিয়েছিলাম। আমি অফিস দেওয়ার পরেও কোনো কিছু না ভেবে আমার কাছে মনে হয়েছে যে আমি তো আসলে বাসায় বসে ব্রেনস্টর্মিং করতে পারি না। আমরা যতটুকু জানি যে কোনো চ্যানেলে সাপোর্ট থাকে, কেউ যদি ধারাবাহিক পায় তখন একটা হাউস দেয়, কেউ যদি একটা বড় ইনভেস্টর পায় তখন একটা হাউস ভাড়া করে। বাট আমার ওরকম ছিল না। আমার কাছে মনে হয়েছে যে আমি বাসায় তো আসলে ব্রেনস্টর্মিং করতে পারি না, বা রাস্তায় বসে আড্ডা দিয়ে তো আসলে নাটকের গল্প তৈরি করা যায় না। সো আমার আই নিড এ প্লেস যেখানে বসে আমি আসলে ব্রেনস্টর্মিং করব। আচ্ছা, সো তখন আমি আসলে এই অফিসটা দিই এবং আমার সাথে বেশ কিছু মেম্বার যোগ করি। দেন আমরা ব্রেনস্টর্মিং করতে করতে আজকে এই জায়গায় এসেছি। আমি আসলে পুরোপুরিভাবে ইমোশনালি এইখানে চলে এসেছি। আমি আসলে কখনোই জানতাম শক্তিটা ছিল না, মানে যে আমি শুধু সাহস ছিল, মানে ইচ্ছা ছিল, আর কিছুই ছিল না আমার। মানে সম্বল বলতে থাকে না যে একটা মানুষের ব্যবসায়িক সম্বলটা কি, তা আমার ব্যবসায়িক সম্বলটা ছিল হচ্ছে ইচ্ছা। আচ্ছা, এই ইচ্ছার জায়গা থেকে আমার এত বেশি ইচ্ছা ছিল যে আমি ডিরেকশন দিব, আমি নাটক বানাবো, আমি ওয়েব সিরিজ বানাবো, ফিল্ম বানাবো। ওই ইচ্ছার জায়গা থেকে আমি আসলে এখানে চলে এসেছি। আমি আসলে কখনো মানে ওইভাবে ক্যালকুলেশন করে প্ল্যান করিনি যে এইভাবে করলে আমার টাকা বেশি আসবে, এভাবে করলে টাকা কম আসবে। আমি আসলে কখনো ভাবিই নেই যে আমি আসলে এই প্রফেশনে থেকে হয়তো নিজে একটা গাড়ি চালাবো, বা আমি নিজে হয়তো বা এত বড় টিম নিয়ে, ফ্যামিলি নিয়ে ভালো থাকবো। সেই টিমের কথায় একটু আসতে যাচ্ছি যে যেদিন শুরু হলো বুম ফিল্মস, তখন কয়জন স্টাফের ছিল, কয়টা ক্যামেরা ছিল? আমি যখন বুম ফিল্মস স্টার্ট করি তখন আমার একটা ক্যামেরা ছিল মার্ক 3। আচ্ছা, মার্ক 3 ক্যামেরা ছিল। আমার একটা এডিটিং প্যানেলের সেট আপ ছিল যেখানে আমার নিজের কন্টেন্টগুলো এডিট করতাম। তখন আমার ধরেন এডিটর সহ সব কিছু মিলিয়ে ক্যামেরার লোকজন সহ 8 থেকে 10 জনের একটা টিম ছিল। আচ্ছা, শুরুটা। আচ্ছা, এর মধ্যে 2-1 মেম্বার এখনো আছে। আচ্ছা, আর এখন বুমের আসলে এখন তো মেম্বারের সংখ্যাও বেড়েছে, বাট আমার সাথে আমার লাইন প্রডিউসার যে তৌহিদ, ও আমার ইউনিভার্সিটির ছোট ভাই, ও আমার সাথে একদম শুরু থেকে, মানে আমার অফিস একদম 2016 সালে আমি যখন অফিস নেই তখন থেকে আমার সাথে এখনো আমার সাথে বন্ধুত্বটা কাজেও লেগেছে। ও তো আসলে আমার মানে কাজ ছাড়াই আসলে আমার ছোট ভাই, যেহেতু একসাথে আড্ডা দিতাম ইউনিভার্সিটির জুনিয়র, তো এখন আসলে প্রফেশনাল জায়গায় একসাথে কাজ করি। আচ্ছা, ও শুরু থেকে আছে। পলাশ আমার সাথে অনেক বছর যাবত, শিমুল আমার সাথে অনেক বছর যাবত, ওদের প্রত্যেকেই অনেক বছর যাবত আমার সাথে কাজ করে। তো পলাশ কি পরে ঢুকলো নাকি শুরুতেই ছিল? পলাশ আমার সাথে জয়েন করে 2017 দিকে। 17 ওকে পেলে কিভাবে? পলাশ তো রুমেল ভাইয়ের সাথে কাজ করতো, ইশতিয়াক আহমেদ রুমেল ভাইয়ের সাথে অ্যাসিস্ট করতো। তো রুমেল ভাই আমার হাউসে মাঝে মাঝে এডিট করতে আসতো। আচ্ছা, তো এখান থেকে আমাদের পরিচয়, জানাশোনা। তারপর ও সামহাউ রুমেল ভাইয়ের এখানে কাজ অফ করে, তারপর নিজে ডিরেকশন দিবে চিন্তা করে, ও ডিরেকশন দেওয়ার ট্রাইও করে। বাট পরে আবার ওর মনে হয় যে না, আমি এখনো পুরোপুরিভাবে কাজটা শিখতে পারিনি, আমার আসলে আরও শেখার প্রয়োজন আছে। তখনও আমাকে বলে যে ভাই আমি আসলে কাজ করতে চাই, কাজ শিখতে চাই, তখন আমার সাথে জয়েন করে। নিজের জনরা ফিক্স করা যে আমি এই ইন্ডাস্ট্রিতে এটা চলছে, অনেকেই আসলে ওইভাবেই আসলে বিজনেসটা ফিক্স করতে চায় যে যেটা খাচ্ছে এখন। তো আমি আসলে নিজের জনরা যখন শুরু করলো তখন কি অন্যভাবে ভাবছিলেন নাকি না ঠিক আছে শুরু করি, মানে নাকি একটু ফিক্স করে যে আমি এইটা নিয়েই কাজ করব? আমি আসলে ভাইয়া টেকনিক্যালি কোনো কিছু করিনি, ওই যে আমি বললাম আমি ইমোশনালি করেছি। কারণ যখন আমি 2017 থেকে 17-18 দিকে ইউটিউবে তখন আমরা একটু রেগুলার কাজ করা শুরু করি। সো আমি তখন খেয়াল করে দেখলাম যে অনেক দিন যাবত আমি একই ধরনের গল্প বানাচ্ছি। আচ্ছা, একটু রমকম বানাচ্ছি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ঝগড়া বানাচ্ছি। তো তখন আমার কাছে মনে হলো যে
আমার নিজেরও তো একটা আনন্দের দরকার আছে, মানে আমি শুধু কাজ করে যাচ্ছি, অফিসটাও ভালো চলতেছে, একই ডে 5টা-6টা নাটক বানাচ্ছি, কিন্তু একই ধরনের জিনিস বানাচ্ছি, তখন আমার কাছে মনে হলো যে আমি নিজে আরাম পাচ্ছি না আসলে। তখন আমার কাছে মনে হলো যে আমি আরেকটু অন্যভাবে কিছু ভাবি। সেটা সেই অস্বস্তিটা লাগে না? হ্যাঁ অবশ্যই, কেন লাগবে না। তো তখন আমার কাছে মনে হলো যে আমি একটু অন্যভাবে কিছু ভাবি। এই অন্যভাবে ভাবতে গিয়ে আমি তো ব্যাচেলার পয়েন্ট তখন মাত্র স্টার্ট করি, তখন আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, অন্যভাবে ভাবতে গেলে, জয়েন্টলি কোনো গল্প বলতে গেলে আমাদের এখানে সবাই আসলে এত বড় স্টার যে একসাথে সবাই স্ক্রিন শেয়ার করতে চায় না। মানে একটা গল্পে যদি আপনি 5টা ইম্পর্টেন্ট ক্যারেক্টার রাখেন, 5টা ইম্পর্টেন্ট ক্যারেক্টারে 5টা বড় আর্টিস্টকে নেওয়াটা খুব ডিফিকাল্ট, বিশাল ব্যাপার, খুব ডিফিকাল্ট। কার প্রেজেন্স কতটুকু, কার মানে শর্ট কিরকম নেওয়া হচ্ছে, কার এন্ট্রি শট আছে, কার এন্ট্রি শট নাই, এই ধরনের একটা ইস্যুস চলে আসে। তখন আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে, আমার অ্যাসিস্ট্যান্ট আছে পলাশ, ওকে একটু কাজ করি, শিমুল আছে ওকে নিয়ে একটু কাজ করি, ওইভাবেই। হ্যাঁ মিশু ভাই আছে, আচ্ছা ঠিক আছে, মিশু ভাই যেহেতু অনেক বছরের সম্পর্ক, আমাকে অনেক ছোট থেকে চেনে, সো মিশু ভাইকে নিয়ে একটু কাজ করি। মার্জুক ভাই আমাদেরকে অনেক স্নেহ করতো যখন ফাহিম ভাইয়ের সাথে কাজ করতাম। এভাবে করে আসলে এদেরকে নিয়ে জয়েন্টলি কিছু গল্প বলার ট্রাই করি, যেই গল্পটা আসলে আমি বলতে চাই বা আমার ভেতরে যেটা কাজ করে। এভাবে করে বলতে বলতেই হয়তো বা একটা সময় গিয়ে মানুষের মনে হয়েছে যে আচ্ছা ওরা একটু অন্য ধরনের গল্প বলে। কিন্তু এটা আসলে টেকনিক্যালি করা না, এটা আসলে একদম ইমোশনালি। তো যখন শুরু হলো তখন তো আসলে আমার জানা মতে চ্যানেলের চাইতে ওটিটি প্ল্যাটফর্ম, বিভিন্ন রকম ইউটিউব থেকে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করা হয়েছে বেশি। অমিত ইউটিউবে বেশি, যখন অমিত শুরু করলো তখন আসলে চ্যানেলের ওই বনিদিয়ানাটাও নষ্ট হয়ে যাচ্ছিল আর কি, মোটামুটি অলমোস্ট, নাকি চ্যানেলের প্রতি এক ধরনের বীতশ্রদ্ধা জন্মে ওপেন প্ল্যাটফর্মে কাজ করার উদ্যোগটা? চ্যানেলে কাজের কিছু লিমিটেশনস তো ছিলই। চ্যানেলের কাজে কিন্তু আমরা ফিডব্যাক বুঝতাম না। আমরা যখন টিভিতে, আমি কিন্তু টেলিভিশনেও কাজ করেছি, টেলিভিশনে যখন আমি কাজ করতাম, আমার কোনো কাজ রিলিজ হলে আমরা মোবাইল ফোন হাতে নিয়ে বসে থাকতাম, কারণ তখন ফেসবুক এত পোস্ট হইতো না। তো মোবাইল ফোন হাতে নিয়ে বসে থাকতাম, যেই কন্টেন্ট রিলিজের পর বেশি ফোন কল এবং SMS পাইতাম, ধরে নিতাম ওই কন্টেন্টটা বেশি ভালো লেগেছে। আচ্ছা, আমার প্রথম কন্টেন্ট মাছরাঙা টেলিভিশনে রিলিজ হয়, তো কন্টেন্ট রিলিজ হওয়ার পর ফোন হাতে নিয়ে বসে আছি, আমার 4th কন্টেন্টের সময় আমি প্রচুর ফোন কল পাই, তখন আমার কাছে মনে হচ্ছে যে আমার এই কন্টেন্টটা বোধহয় ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা। সো তখন ফোন কলের জন্য আমরা ওয়েট করতাম কন্টেন্ট রিলিজের পর, কিন্তু আরাম লাগতো না। বিকজ অফ আমি আসলে বুঝতে পারতেছি না তো যে আমার কন্টেন্টটা আসলে মানুষের কাছে কতটুকু ছড়াচ্ছে। এখন ধরেন আপনি মানে চ্যানেলেরও হয়তো ওই জায়গা ছিল কিনা আমি জানি না, চ্যানেলও তো আমাদেরকে আসলে ওই বিষয়গুলো ক্লিয়ার করতে পারতো না যে আপনার কন্টেন্টটা কতটুকু ভালো গিয়েছে। সো আমরা আসলে চ্যানেলের প্রোগ্রাম হেড বা চ্যানেলের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তারা আমাদেরকে যেটা বলতো আমাদের কিন্তু এটাই বিশ্বাস করতে হতো। আমি আমার একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমার ক্যারিয়ারে আমি যখন টেলিভিশনে কাজ করি, তো তখন আমি একটা টেলিভিশন চ্যানেলে, আমি নাম বলতেছি না, ওই টেলিভিশন চ্যানেলে আমি একটা সিনপসিস জমা দিই। তখন সিনপসিস জমা দিতে হইতো, তারপর কিছুদিন পর পর চ্যানেলে গিয়ে খোঁজ নিতে হইতো যে আমার সিনপসিসটা কি পাস হয়েছে নাকি রিজেক্ট হয়েছে। সো আমি এরকম গেলাম প্রায় 1-1.5 মাস ঘোরার পর, তারপর আমাকে জানানো হলো যে আমার সিনপসিসটা রিজেক্ট হয়েছে। তো আমি একটু কষ্টও পেলাম, ঈদের টাইমে তখন একটা কাজ করতে পারলে রিজেক্ট, ঈদের টাইমে একটা কাজ করতে পারলে তখন ধরেন ঈদে একটা নাটকও গেল, প্লাস চলতেও পারলাম আর কি। তো তারপরেই কোরবানির ঈদের সময় আমাকে আবার ওই টেলিভিশন চ্যানেল থেকে বলা হলো যে আবার গল্প জমাবো। তো আমার কাছে তখন কোনো গল্প ছিল না, তখন আমার কাছে 2-3টা গল্প আছে মাত্র ডিরেকশন দেওয়া স্টার্ট করছি। তা আমি করলাম কি, ওই গল্পটাকেই নাম চেঞ্জ করে দিলাম, আর গল্পের যে ক্যারেক্টারের নাম ছিল সেগুলো একটু চেঞ্জ করে দিলাম। শুরুতে যে লাইনটা ছিল ওই লাইনটাকে একটু এদিক সেদিক করে শেষে নিয়ে গেলাম, শেষের লাইনটা একটু শুরুর দিকে নিয়ে আসলাম, তারপর ওই গল্পটা জমা দিই এবং আমার গল্পটা অ্যাকসেপ্ট হয়। ওই হুমায়ুন আহমেদের মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পের মতো। হুমায়ুন আহমেদ তার লেখা দেখানোর জন্য বিভিন্ন জায়গায় দেখতো যে কেমন হচ্ছে লেখা, তো এক সময় তাকে একেবারে খুবই ক্রিটিক তার কাছে জমা দিবে, সে জানতো যে তার সম্পর্কে ভালো বলবে না, তো মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা লেখা সে কপি করে সে তার কাছে দিচ্ছে, আমি লিখছি। আচ্ছা, এটা কোনো লেখাই আমার অবস্থাটা ওরকম ছিল আর কি। তো উনি আবার মানিক বন্দ্যোপাধ্যায় ভীষণ ভক্ত, উনি এটা আমার লেখা না মানিক। তো এটা জীবনে ঘটে। অনস্ক্রিন হয়তো ভাববে যে এমনিতেই ফিমেলদের নিয়ে কাজ করা খুব বেশি মানে অবস্ট্রাকল বা একটু ঝামেলা কিনা, এই কারণেই ব্যাচেলর পয়েন্টের উত্থান পর্ব, মানে এটা খুব স্বাভাবিক প্রশ্ন। তারপরও আসলেও তো নায়িকাদের ডিল করাটা একটু মুশকিল নাকি সেইভাবেই ব্যাচেলরদের নিয়ে, এবং অনেক পুরুষ প্রধান তোমার গল্পে বেশি পাওয়া যায়। এটা গল্পের এইটা আসলে এভাবে আমি কখনো ভাবিনি ভাইয়া। আমি
ইউনিভার্সিটি লাইফে ব্যাচেলার বাসায় অনেক আড্ডা দিয়েছি ইউনিভার্সিটি লাইফে। সো মানে ব্যাচেলার, এবং আমার ইউনিভার্সিটির অনেক ফ্রেন্ড সার্কেল ওরা ব্যাচেলার থাকতো। তো আমি দেখা গেছে আমার বাসার চেয়ে ব্যাচেলার বাসায় বেশি সময় কাটাতাম, এবং আমার খুবই ভালো লাগতো, কারণ আমি তো এখানে পার্মানেন্ট মেম্বার না, আমি যেহেতু গেস্ট, আমি খুব এনজয় করতাম ওদের সাথে থাকা। ওদের হয়তো এত ভালো লাগতো না ব্যাচেলার থাকতে, কিন্তু আমার খুব ভালো লাগতো ওদের লাইফস্টাইল, ওরা ফ্রিডম, যখন যেটা মন চায় রান্না করতেছে, নিজেরা খাচ্ছে, কার্ড খেলতেছে, দুষ্টামি ফাইজলামি করতেছে, ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে। তো আমি আসলে ব্যাচেলার বাসায় আড্ডা মারতে মারতে যখন আমি চিন্তা করলাম যে আমি প্রথম ধারাবাহিক নাটক বানাবো, তখন আমার কাছে মনে হলো যে আমি এমন একটা কন্টেন্ট নিয়ে কাজ করি যেটা প্রতিনিয়ত আমার ভেতর থেকে নতুন নতুন করে ডেভেলপ হবে। আচ্ছা, প্রতিনিয়ত আমার ভেতর থেকে নতুন নতুন গল্প আসবে, নতুন নতুন সিকোয়েন্স আসবে, যেহেতু রাইটার আমি। সো তখন আমি ব্যাচেলার বাসার গল্প বলবো, এটা ডিসিশন নেই। আচ্ছা, সেখান থেকে ব্যাচেলার পয়েন্টের আবিষ্কার। ক্যারিয়ারের টার্নিং বলতে কি কোন কোন জায়গার কথা বল? ব্যাচেলার পয়েন্টের কথাই কি বারবার আসে নিজের ব্যাচেলার পয়েন্টের আগে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি নিশো ভাইয়ের সাথে একটা কাজ করেছিলাম, নো অ্যান্সার, যেটা টেলিভিশনের কাজ, যেটা হয়তো বা ইউটিউবে এখন নাই। ওই কাজটা করার পর আমি টেলিভিশন থেকে বেশ ভালো রেসপন্স পাই। ওই কাজটা করার পর আমি অনেক টেলিভিশন থেকে আসলে তখন টেলিভিশন থেকে কল করে ডিরেক্টরকে ডাকাটা একটা বিশাল ব্যাপার ছিল, যে টেলিভিশন থেকে আমাকে ডাকছে, এবং এটা আমরা বলতাম যে আমাকে অমুক টিভি থেকে ফোন দিছিল। সো ওই কাজটার পর আমি বেশ টেলিভিশন থেকে কল পাওয়া শুরু করি, এবং তারপর নিশো ভাইয়ের সাথে আমার বেশ কিছু ব্যাক টু ব্যাক বেশ কিছু কাজ হয়। আমরা একটা কাজ করেছিলাম ট্যাটু, যেটা ইউটিউবে গিয়েছিল, ইউটিউব এবং টিভি বোধ জায়গায় রিলিজ হয়। ওই কাজটা করার পর মোটামুটি সোশ্যাল মিডিয়াতে এবং মানে ডিজিটালি এটা নিয়ে বেশ কথাবার্তা হয়। তো তখন আরেকবার ফিল করি যে আচ্ছা ঠিক আছে, হয়তো বা একটু স্মার্টলি কোনো কিছু করতে পেরেছি, বা একটু ট্রেন্ডি কিছু হয়তো বা হয়েছে। তো তারপর ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ করতে থাকি আমরা একত্রিতভাবে। তারপর ইউটিউবে যখন আমি রেগুলার কাজ স্টার্ট করি, তখন আমি একটা কাজ করি এক্স গার্লফ্রেন্ড নামে। তো ওই এক্স গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড, এই কাজগুলো আসলে ডিজিটালি বেশ আওয়াজ তোলে, এবং তখন আমি আসলে ব্যাচেলার পয়েন্ট স্টার্ট করি, ব্যাচেলার পয়েন্ট করতে থাকি। সো বিভিন্ন সময় এসে এসে ধাপে ধাপে আসলে ক্যারিয়ারের টার্নিংটা। এই যে শুরুতে বলা হলো যে আসলে অনেক বড় বড় কাস্টিংয়ে মাল্টিকাস্টিং কাজ করা যায় না, দুইটার কি ধরনের পার্থক্য থাকে এখন এই সময়ের ব্র্যান্ড কাজল আরিফিন অমি আসলে কি বলতে চায় যে একজন তারকা অনেক কিছু করে আসা অভিনেতাকে ডিল করা, একজন ফ্রেশ অভিনেতাকে ডিল করার বেসিক পার্থক্য কি থাকে ডিরেক্টরিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে? এখন আমার কাছে আসলে কোনো পার্থক্য থাকে না। এখন থাকে না বিকজ অফ আমি এখন আসলে ফিলই করি না আমার সামনে মানুষটাকে। আমি অবশ্যই প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করি, জুনিয়র সিনিয়র, ভালো অভিনেতা যে অভিনয় জানে না তাকে আমি রেসপেক্ট করি। আমি আসলে দেখি অভিনেতা হিসেবে, আমি এখন আসলে চিন্তাই করি না যে তার ক্যারিয়ারের ব্যাকগ্রাউন্ড কি, তার কি অবস্থান। আমি শুধুমাত্র আমার সিকোয়েন্সটা নিয়ে ভাবি, এবং আমার সিকোয়েন্সটা আমি আমার মতো করে তাকে ব্রিফ করি, এবং আমার মতো করে না হওয়ার আগ পর্যন্ত আমি তাকে ছাড়ি না। এটাই আমার প্রসেস। কিন্তু শুরুতে এই অবস্টাকলগুলো ছিল? অবশ্যই ছিল, অনেক ছিল। এবং শুরুতে যখন আমি কোনো একটু সিনিয়র বা যারা অনেক বেশি সুপারস্টার বলতে পারি আমরা, এই ধরনের কারোর সাথে কাজ করতে গেলে এক ধরনের মেন্টাল প্রেশার কাজ করত, এবং তারা একটু থাকে না যে যেহেতু আমি ছোট, এটা যে কোনো আর্টিস্টের ক্ষেত্রেই থাকে, যে তাদেরও আসলে বুঝতে হবে যে আমি আসলে এই ডিরেক্টরের উপর আস্থা রাখবো কিনা, তার কথায় আমি ট্রাস্ট করবো কিনা। আমি অসময় করতে গিয়ে এইটা সবচেয়ে বেশি ফিল করেছি, মানে আমি অসময় একেবারে নিজের ফ্লোতে করেছি, নিজের মতো করে করেছি। আমি একবারের জন্য ভাবিনি, পরে গিয়ে আমার মনে হয়েছে যে হায় হায়, তারেক ভাইকে রাত 2টা পর্যন্ত কাজ করালাম, তো একটা ফিজিক্যালি ফিটনেসেরও একটা বিষয় আছে। এবং রাত 2টার দিকে তারেক আনাম ভাই এবং মনিরা মিঠু আপা বৃষ্টিতে ভেজার শট দিয়েছে, কান্নাকাটির যে সিনটা, একবারও আমার মাথায় আসে নাই যে তাদের মতো দুজন সিনিয়র মানুষকে রাত 2টার দিকে এই ঠান্ডার মধ্যে আমি বৃষ্টিতে ভেজাবো, আর তারাও আমাকে আসলে কোনো ফিল দেয় নাই যে তারা আসলে কে। রাইট। সো এই জায়গাটা আসলে তৈরি করে নিতে হয় বেসিক বিষয়টা। যেমন কিছুদিন আগে আমি কালকির যে ডিরেক্টর, তার একটা ইন্টারভিউ পড়ছিলাম, যে অমিতাভ বচ্চন সেট থেকে টয়লেটে যাবে, তো স্যার একটু আমাকে অনুমতি দেওয়া যাবে, আমি একটু টয়লেটে যাব। সো ওইটা বারবার সে মানে খুব প্রাউডলি বলছিল যে অমিতাভ বচ্চন সাচ এ পার্সন, যে সে যে ইয়েতে যাবে সেই জন্য আমাকে অনুমতি যাচ্ছে অন দ্য সেট। সো
এরকম আর্টিস্ট ডিরেক্টর সম্পর্ক তো বাংলাদেশে আছে নাকি ডমিনেটিং না, জায়গায়? আছে 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 আছে। এটা আসলে আর্টিস্টের সাথে ডিরেক্টরের সিঙ্ক আছে, এবং মানে ডিরেক্টরের আসলে ওই জায়গাটা তৈরি করে নিতে হবে, এবং আর্টিস্টেরও বিলিভ করতে হবে যে আচ্ছা আমি আমার এই ডিরেক্টরের উপর আস্থা রাখতে হবে। কারণ আমি অসময় যখন করেছি অনেক গুণী অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কাজ করেছি। আমার সাথে আমি রুনা আপুর সাথে প্রথম কাজ করেছি, বাট আমার কোনো কারণে মনে হয়নি যে আমি রুনা আপুর সাথে কাজ করছি। মানে আমার কাছে খুবই সিম্পল, হ্যাঁ মানে খুবই সিম্পল। আমি ইরেশ ভাইয়ের সাথে কাজ করেছি, আমার কাছে মনে হয়েছে প্রত্যেকে খুবই সাধারণ, সিম্পল, এবং কাজের জন্য জান দিয়ে দিচ্ছি আমরা। সেটা কি অমির স্টারডম, অমির সাকসেসকে ভ্যারি করে কিনা, ম্যাটার করে কিনা? দেখেন, এইটা আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় কি সাকসেসের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমি কিভাবে তাদেরকে আমার কাজের সাথে সম্পৃক্ত করছি, আমি তাকে গল্পটার মধ্যে কতটুকু তার সাথে সিং করায় দিচ্ছি। এখন যদি এরকম হইতো যে আমি অনেক বড় ডিরেক্টর, বাট আমার গল্পটা, আমার চরিত্রটা ইরেশ ভাই বা রুনা পাকেও বিশ্বাস করতেছে না, চরিত্রটা তাদের ভালো লাগতেছে না, আমার কাছে মনে হয় না তাদের এই রিফ্লেকশন আসতো। আচ্ছা আচ্ছা। সো আমার কাছে মনে হয় যে ক্যারেক্টার, গল্প এবং আমার এফোর্ট। এবং আমি একটা এক্সাম্পল দেই, আমরা যখন অসময়ে কোর্টরুমের সিকোয়েন্স করছিলাম, আমরা অনেক লিমিটেশনসের মধ্যে কাজ করি। আমাদের কোর্টরুমে সিকোয়েন্স শ্যুট করার কথা ছিল 2 দিন, সেটা হয়ে যায় 3 দিন। তো থার্ড ডেতে এরকম আমাদের শ্যুট করতে করতে ভোর হয়ে যায়। তো ভোরবেলা একটা সিকোয়েন্স করছিল রুনা আপু, যেখানে তার খুব কড়া কড়া ডায়লগ দেওয়ার কথা এবং বিশাল লম্বা স্ক্রিপ্ট। তখন সকাল 7টা বাজে, সবাই নির্ঘুম, টানা সকাল, একদিন সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত কাজ করছি। এবং আমি শটটা কেটে রুনা আপুকে বলতেছি যে আপু, এই লাইনটা বলার সময় আরেকটু যদি ইমোশনাল হয়ে বলা যায়, মানে আমি খুব ভয়ে ভয়ে বলতেছিলাম যে সেই আমাকে কখন যেন বলে ওঠে যে তুই বাইরে হয় এখান থেকে, এই ভোর 7টার দিকে আমি কিভাবে ইমোশন দিব। সো আমি খুব ভয়ে ভয়ে খুব নরম গলায় তাকে বললাম। তো রুনা আপু আমাকে কাউন্টার দিল, ঠিক আছে আমি আরেকবার ট্রাই করি। সে আরও একবার ট্রাই করলো, পরে বললো যেটা কি কনভিন্স তুমি? আমি বললাম যে হ্যাঁ আপু ঠিক আছে, মানে এটাও আমি বলছি একটু এমন ভাবে যে আমি কনভিন্স না সেটা বোঝানোর জন্য। আচ্ছা আচ্ছা। সে বললো ওকে আরেকবার দিচ্ছি, আরেকবার ট্রাই। সে আবার নিজে একটু হাততালি দিয়ে নিজেকে চেয়ার আপ করে আবার দিল। তখন আমরা খুব মুগ্ধ হয়েছি। ওকে, তার মানে এটা আসলে আমার স্টারডমের জন্য না, এটা আসলে গল্প এবং চরিত্র তার পছন্দ হয়েছে, তার ভালো লেগেছে, মানে প্রোডাকশনের সাথে ডিরেক্টরের ইনভলভমেন্টটা। এক্স্যাক্টলি। এবং সে দেখছে যে ডিরেক্টর ঘুমিয়ে যাচ্ছে না, ডিরেক্টর সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত টানা কাজ করে যাচ্ছে, এবং সে ভোর 7টার দিকেও আমাকে বলছে এটা ঠিক করে দেন। আচ্ছা আচ্ছা, ওই রেস ফাইন ফাইন। তার মানে যে দু একজন বলেন আমার সত্যি যে আমাকে আসলে অমুক তারকাকে প্রমাণ করতে হয়েছে যে আমি এজন্য আমার অনেকগুলো কাজ করে তাকে রিচ করতে হয়েছে, এটা সত্য না, এই থিওরিগুলো সত্য না। পুরোপুরি না, আমার কাছে মনে হয় পুরোপুরি না। ধরেন না, আমি অনেক বড় ডিরেক্টর, আমি এখন একটা আর্টিস্টকে নিয়ে আসলাম, কিন্তু আমার ক্যারেক্টার এবং গল্প দুইটার একটা ওই আর্টিস্টের ভালো লাগলো না, সে কি আমাকে ওই রেসপেক্ট করবে? করবে না।